বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, আমার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সরকার গঠন করেছে। উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মুসলিমদের শায়েস্তা করতে বিজেপির এই নোংরার রাজনীতিতে উল্টো ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ হিন্দু খামারিরা। বেশিরভাগ হিন্দু খামারিরাই ঋণ করে গরু লালন পালন করেছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়ি। অথচ বিক্রি করতে না পারায় পথে বসেছে ওইসব হিন্দু খামারিরা। রাজ্যের বিভিন্ন স্থানে তাই হিন্দুরা বিক্ষোভ করছে। কেউ কেউ বাংলাদেশ সরকারের প্রতি কাকুতি মিনতিও করছে, যেন বাংলাদেশ সরকার ভারতীয়দের গরু কিনে নেয়। যারা ভাবত মুসলমানদের দরকার নেই, আজ তারাই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে রাস্তায় নামছে। বাস্তবতা হলো, অর্থনীতি কখনো ধর্ম দেখে চলে না। মানুষকে ঘৃণা করলে একদিন তার ফল নিজেকেও ভোগ করতে হয়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ভারতের ইতিহাসে এই প্রথম মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানির বিরোধিতা করছে। অন্যদিকে কট্টর হিন্দু সমর্থক গোষ্ঠীর একটি অংশ এখন হন্যে হয়ে আশা করছে যে যেভাবেই হোক, যে কোনো উপায়ে যেন গরু কোরবানি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া হঠাৎ করেই গরুর ভিডিওতে সয়লাভ হয়ে গেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একদল মুসলিম যুবক হিন্দু গরু বিক্রেতাদের পথ রোধ করছেন এবং তাদের গরুর সাথে বাড়িতে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। তারা বলছেন, নিজের মাকে কেন বিক্রি করতে চাইছেন? তাকে বাড়ি নিয়ে সেবা করুন। আপনারা গরু বিক্রি করে টাকা কামাবেন, আর আমরা কিনে জেলে যাব কেন? অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায় মুসলিম যুবকরা গবাদি পশু বহনকারী ট্রাক থামিয়ে চালকদের জেরা করছেন। তারা বলছেন, কেন আপনাদের মাকে এভাবে বেঁধে অমানবিক উপায়ে নিয়ে যাচ্ছেন? তাকে সম্মানের সাথে হাঁটিয়ে নিয়ে যান। একই সময়ে বেশ কয়েকজন মুসলিম ইনফ্লুয়েন্সার এবারের ঈদুল আজহায় গরু না কেনার জন্য জনগণের কাছে প্রকাশ্য আবেদন জানাচ্ছেন। এই ভিডিওগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে আরও কিছু হৃদয় বিদারক দৃশ্য, যেখানে হিন্দু গরু খামারিরা শূন্য হাতে কোনো বেচা কেনা করতে না পেরে শুকনো মুখে উদ্বেগ ও হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। কয়েক জায়গায় খবর পাওয়া গেছে গরু বেচতে না পারায় ঋণে জর্জরিত কয়েকজন স্ট্রোক করে মারা গেছেন। বলা যায় বিজেপির নোংরার রাজনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। ভারতের মুসলিমরা বিজেপিকে কঠিন শিক্ষা দিয়েছে। অনেকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন। অনলাইনে এই সংকট চরম আকার ধারণ করেছে। একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের গরু সংকট নিয়ে করা প্রতিবেদন মাত্র একদিনে ইউটিউবে 10 লাখ এবং ফেসবুকে 30 লাখ ভিউ ছাড়িয়েছে। চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক কিভাবে গরুর জবাই সংক্রান্ত সংকটে শুরু হলো। গত 13 মে নবগঠিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে কার্যকরের ঘোষণা দেয়। এই নির্দেশনায় বলা হয়েছে, গবাদি পশু কেবল তখনই জবাই করা যাবে যদি সরকারি সনদ থাকে যে পশুর বয়স 14 বছরের বেশি অথবা সেটি স্থায়ীভাবে কাজের অনুপযুক্ত। এছাড়া জনসম্মুখে পশু জবাই নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। প্রজ্ঞাপন জারির পর হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী এবং পুলিশ রাস্তায় গবাদি পশু পরিবহনকারীদের থামিয়ে হয়রানি করছে বলে খবর পাওয়া গেছে। গত 16 মে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র একটি গরুর ট্রাক থামিয়ে গরুর জন্ম সনদের হাস্যকর দাবি করেন, যা দ্রুত জাতীয় সংবাদ মাধ্যমের নজরে আসে। এর পরপরই মুসলিম সংগঠনগুলো ঈদের জন্য গরু কেনা বয়কটের প্রচারণা শুরু করে। সেই মুহূর্ত থেকেই বাংলার হিন্দু গবাদি পশু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণত ঈদের আগে পশ্চিমবঙ্গের গরুর হাটগুলোতে উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এবছর অনেক হাটই ভুতুড়ে নিস্তব্ধ। শুক্রবারের এক সান্ধ্যকালীন হাটে, যেখানে সাধারণত 200 থেকে 300 পশু বিক্রি হয়, সেখানে মাত্র 2টি গরু ছিল। মুসলিম ক্রেতাদের দেখা ছিল না বললেই চলে। পরিবর্তে একদল চিন্তিত হিন্দু খামারিকে দাঁড়িয়ে ঋণ এবং টিকে থাকার লড়াই নিয়ে আলোচনা করতে দেখা যায়।
42 বছর বয়সী খামারি সুরজিৎ ঘোষ বলেন, আমরা যদি বিক্রি করতে না পারি তবে আমরা শেষ। আমাদের পরিবার কয়েক প্রজন্ম ধরে দুধের ব্যবসার ওপর টিকে আছে। গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় আমরা তা বিক্রি করে দেই। 7-8 বছর পর গরু আর বাচ্চা দেয় না এবং দুধও দেয় না। এখন এই পশুগুলো নিয়ে আমরা কি করব? যদি এগুলো বিক্রি করতে না পারি তবে আমার 15-16 লাখ টাকা লোকসান হবে। আমি প্রচণ্ড মানসিক চাপে আছি, আমি মরেই যাব। এমন অবস্থা আর লাখ লাখ খামারিদের। জানা যাচ্ছে অধিকাংশ গরু 7 থেকে 8 বছর পর দুধ দেওয়া বন্ধ করে দেয়। একটি গরু রক্ষণাবেক্ষণে প্রতিদিন প্রায় 400 থেকে 600 টাকা খরচ হয়, অর্থাৎ মাসে অন্তত 18,000 টাকা। একটি গরু দুধ দেওয়া বন্ধ করার পর তাকে 14 বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখতে খরচ হতে পারে 15 লাখ টাকারও বেশি। কিন্তু একটি 14 বছর বয়সী গরু সাধারণত দুর্বল, রোগাক্রান্ত এবং বাণিজ্যিকভাবে মূল্যহীন হয়। কৃষকরা বলছেন মাংসের জন্য কেউ এমন পশু কিনবে না এবং এদের অনির্দিষ্টকাল বাঁচিয়ে রাখা অর্থনৈতিকভাবে অসম্ভব। দুগ্ধ খামারিদের জন্য এই নতুন নিয়মের অর্থ হলো একবার গরু দুধ দেওয়া বন্ধ করলে তা আর কখনোই বিক্রি করা যাবে না। পশ্চিমবঙ্গ নিজেই ভারতের অন্যতম বৃহত্তর গরুর মাংস উৎপাদনকারী রাজ্য, যেখানে প্রায় 12.5 মিলিয়ন গরু এবং 1.5 মিলিয়ন মহিষ রয়েছে। রাজ্যের সাপ্তাহিক গরুর হাটগুলো প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার গ্রামীণ পশুর বাণিজ্যকে সচল রাখে। অনেক দরিদ্র কৃষি পরিবারের জন্য গবাদি পশু হলো নগদ সঞ্চয়ের মতো একটি জরুরি বীমা ব্যবস্থা, যা সংকটের সময় বিক্রি করা যায়। বর্ণ ও সামাজিক ইস্যু বিশেষজ্ঞ কুমার রানা উল্লেখ করেন যে যদিও ঘোষবর্ণ বাংলায় পশুপালনের সাথে সবচেয়ে বেশি যুক্ত, তবুও অনেক গ্রামীণ সম্প্রদায় গবাদি পশুর ওপরই তাদের প্রাথমিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য নির্ভর করে। বিজেপি নেতা অবনী মণ্ডল খামারিদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার কথা স্বীকার করে বলেন, এটি 1950 সালের একটি আইন যা আগের সরকারগুলো কার্যকর করতে ব্যর্থ হয়েছে। আমরা এখন আইনের শাসন কায়েম করছি। স্বাভাবিকভাবেই কিছু সমস্যা হচ্ছে এবং আমাদের সেগুলো কাটিয়ে উঠতে হবে। খামারিদের জন্য কোনো ত্রাণ ব্যবস্থার দাবি জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি স্বীকার করেন যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দাবি জানানো হয়নি, তবে দ্রুত কিছু একটা ভাবতে হবে। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে আইনের 12 নম্বর ধারার আওতায় ছাড় চেয়েছেন, যা ধর্মীয় প্রয়োজনে জবাইয়ের বিশেষ অনুমতি দেয়। চিঠিতে সিদ্দিকী সতর্ক করেছেন যে পশু চিকিৎসক সনদ এবং প্রশাসনিক বাধার কারণে দরিদ্র পশু ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং কৃষকরা তীব্র আর্থিক সংকটের দিকে যাচ্ছে। অনেক মুসলিম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নওশাদ সিদ্দিকীর এই হস্তক্ষেপের সমালোচনা করেছেন। অনলাইনে অনেকের মন্তব্য ছিল, এটা চলতে দিন, আমরা আর গরু খেতে চাই না, এখন তাদের বুঝতে দিন। যদি এই নিয়ম বহাল থাকে তবে কৃষকরা দুধের জন্য গরু পালন বন্ধ করে দেবেন, কারণ অনুৎপাদনশীল পশুদের মৃত্যু পর্যন্ত পালন করা তাদের আর্থিকভাবে দেউলিয়া করে দেবে। এর প্রভাব কেবল গরুর মাংসের অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। পশুখাদ্য সরবরাহকারী, পশু চিকিৎসা, ঔষধ, চামড়া শিল্প, কসাইখানা, রেস্তোরাঁ, পরিবহন শ্রমিক এবং গ্রামীণ দিনমজুর সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলার মুসলিমরা, যারা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27%, তারা যদি উল্লেখযোগ্যভাবে গরুর মাংস খাওয়া কমিয়ে দেয় তবে বিকল্প প্রোটিনের চাহিদা বেড়ে যাওয়ায় মুরগি, খাসি এবং মাছের দামও হু করে বেড়ে যেতে পারে। ফলে এর প্রভাব এখন আর কেবল ধর্মীয় বা রাজনৈতিক নয়, এটি হয়ে উঠেছে অর্থনৈতিক, সামাজিক ও সভ্যতার প্রশ্ন। বাংলার ইতিহাসে এই প্রথম মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানির বিরোধিতা করছে। অন্যদিকে কট্টর হিন্দু সমর্থক গোষ্ঠীর একটি অংশ এখন হন্যে হয়ে আশা করছে যে যেভাবেই হোক, যে কোনো উপায়ে যেন গরু কোরবানি দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, ভারতীয় হিন্দুদের এই অবস্থায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।